আচ্ছা, একটা কোটি টাকার প্রশ্ন। প্রশ্নটা হচ্ছে ২০-২৫ হাজার টাকায় কি একটা গেমিং পিসি বানানো সম্ভব? উত্তর হচ্ছে হ্যাঁ। আমরা আজকে সেটাই করে দেখাবো। ভিডিওটা থাকবে দুই ভাগে। প্রথম ভাগে আমরা দেখাবো যে কি কি হার্ডওয়্যার আমরা এটাতে চুজ করলাম এবং এই হার্ডওয়্যারগুলো, এই কম্পোনেন্টগুলো কেনার সময় কোন কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে। প্রাইস ট্রাইস সহ এটা আমরা সব কিছু দেখাই দেবো প্রথম পার্টে। আর দ্বিতীয় পার্টে আমরা দেখাবো এত কষ্ট করে এই যে বিলটা আমরা করলাম, আসলে বিলটার প্রথম পার্ট যখন আপনারা দেখবেন তখন বুঝবেন এটা বানাইতে কত ঝামেলা। তো এই বিল্ডের দ্বিতীয় পার্টে থাকবে হচ্ছে এত কষ্ট করে করা এই বিল্ডটার অ্যাকচুয়াল পারফরমেন্স কেমন, বেঞ্চমার্ক টেঞ্চমার্ক থাকবে আর কি। সর্বপ্রথম আমরা শুরু করছি গ্রাফিক্স কার্ড দিয়ে। জিপিইউ হিসাবে আমরা বেছে নিয়েছি rx480 8 জিবির একটি মডেল, গিগাবাইটের। আসলে জিপিইউ দিয়ে শুরু করার মেইন কারণ হচ্ছে সবচেয়ে আকর্ষণের জায়গা এবং সবচেয়ে ঝামেলার জিনিসই হচ্ছে এটা। ঝামেলার জিনিস এই জন্য বললাম, এটা দেখে শুনে নেওয়ার অনেক কিছু আছে। তো আমরা আসলে rx480 এই বাজেটের মধ্যে পেয়েছি এবং ফ্রেশ, কাছাকাছি জায়গায় ওই হিসাবে আমরা এই জিপিইউটা চুজ করেছি। তবে আপনারা যদি rx580 পান 12-13-তে, পাওয়া যায় বর্তমানে, দেখে শুনে ওইটা নিতে পারেন। rx570 এটাও নিতে পারেন। এগুলোর পারফরমেন্স কাছাকাছি 10 থেকে 20 FPS হয়তো এদিক সেদিক হবে। তবে জিপিইউ নেওয়ার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিস সেটা হচ্ছে এটা খুব ভালোভাবে দেখে নেবেন। দুইটা জিনিস দেখবেন, একটা হচ্ছে এটা ফ্রেশ কতটুকু, দুই নম্বরে এটা ব্যবহার কতটুকু হচ্ছে। যত কম ব্যবহার হবে তত ভালো, যত ফ্রেশ হবে তত ভালো। আর তিন নাম্বার আরেকটা জিনিস, সেটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আপনারা জিপিইউটাকে 10 থেকে 20 মিনিট ফুল লোড দিয়ে টেস্ট করবেন। টেম্পারেচার মনিটর করবেন, যে টেম্পারেচার, যেই ব্র্যান্ডের যেই মডেলটা নিচ্ছেন সেটা অনলাইনে ঘাটাঘাটি করে দেখবেন যে আইডিয়াল টেম্পারেচার কেমন সর্বোচ্চ লোডে। তো ওই হিসাবে কোনো বেঞ্চমার্ক রান করতে পারেন। সর্বোচ্চ স্ট্রেস দিয়ে দেখতে পারেন যে এটা সর্বোচ্চ কতটুকু তাপমাত্রায় উঠতেছে, বা নর্মাল গেমিংয়ে এটা কতটুকু উঠতেছে, এগুলো খুব ভালোভাবে দেখে নেবেন। ওল্ড জিপিওগুলার, পুরাতন জিপিওগুলার তাপমাত্রা ইস্যু থাকে, অনেক সময় থার্মাল ইস্যু থাকে। তো এই জিনিসটা খুব ভালোভাবে দেখে নেবেন যে এটার তাপমাত্রার কোনো ইস্যু আছে কিনা। প্রসেসর হিসাবে আমরা চুজ করেছি i7-2600 সেকেন্ড জেন একটি প্রসেসর। প্রসেসর নেওয়ার ক্ষেত্রে যেটা লক্ষ্য করবেন, 1 সপ্তাহের একটা চেক ওয়ারেন্টি দেয়, এটা আসলে কনফার্ম করে নেবেন। অনেক সময় হ্যাঙ্গিং ইস্যু হয় সেকেন্ড হ্যান্ড প্রসেসরগুলোতে, যে কিছু সময় চলার পর পর হ্যাং করে। তো এই ঝামেলাটা অ্যাভয়েড করার জন্য 7 ডেজ রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি বা চেক ওয়ারেন্টির বিষয়টা আহ, ক্রয় করার সময় কনফার্ম করে নেবেন। সিপিইউ কুলার হিসাবে আমরা ব্যবহার করেছি একটি চাইনিজ সিপিইউ কুলার, যেটার ফ্যানে লাইটিং চেঞ্জ হয়। এটার মূল্য সম্ভবত 500 টাকা। আপনারা চেষ্টা করবেন ডিপকুল আইস এজ মিনি এই মডেলটা নিতে, এটার দাম হবে আর 300 টাকা বেশি, 800 টাকা। এরপরে মাদারবোর্ড হিসাবে আমরা নিয়েছি Z68। চেষ্টা করবেন Z77 নেওয়ার জন্য। আমরা আমাদের এখানে সিস্টেমে রান করতেছে এই মুহূর্তে আসুস Z68 একটি বোর্ড। চেষ্টা করবেন Z77-এর এমএসআই, গিগাবাইট, আসুস এই তিনটা ব্র্যান্ডের মধ্য থেকে নেওয়ার জন্য। আর আসুসের বোর্ড যখন কিনবেন, আসুসের বোর্ডের একটা কমন প্রবলেম যেগুলা পুরাতন মডেলের, সেটা হচ্ছে ওই যে F1 আসে। এটা আসলে সব বোর্ডেই হয়, F1 আসে বায়োসের, সিমোস ব্যাটারি শেষ হয়ে গেলে F1 আসে। কিন্তু এটা ছাড়াও আসুসে একটা বায়োস কারেপশন ইস্যু অনেক বেশি প্রবল, যেটা আগের পুরাতন মডেলের বোর্ডগুলোতে হয় বেশি। আপনি সিমোস ব্যাটারি চেঞ্জ করলেও এটা আসতে থাকবে বায়োসের বিভিন্ন কারেপশনের কারণে এটা হয়। তো এটা আসলে একটু ভালোভাবে দেখে নেবেন। আবার অনেক সময় হয় যে আপনি যদি F1 দূর করার জন্য সিমোসের ব্যাটারি, মানে সিমোস ব্যাটারি যেটা, ওটা নতুন লাগান, তখন যে দেখা যাবে ল্যান্ড পোর্ট ডিসেবল হয়ে যাচ্ছে বারবার, ল্যান্ড ড্রাইভার নিতেছে না, ইত্যাদি বিভিন্ন ঝামেলা হয়। তো এই জিনিসটা নেওয়ার সময় একটু দেখে নেবেন যে সিমোস ব্যাটারি যদি ভালো না থাকে ওইটা ওই সময় লাগাবেন, লাগানোর পরে তো আপনার সেট আপ টেট আপ দিয়েই নেবেন, তখন দেখে নেবেন আর কি বিষয়টা। এটা হচ্ছে যদি আসুস নেন, অন্যান্য বোর্ডে এরকম হয় না। তারপর এই বোর্ডগুলো তো যখন কিনবেন এটা দোকান থেকেই কিনবেন, 1 বছরের ওয়ারেন্টি পাবেন কোনো সমস্যা হলে, একটা তারা দেখবে আর কি। আর মাদারবোর্ড নেওয়ার সময় দোকানদার আপনাকে অন্যান্য বিভিন্ন মডেল, অন্যান্য ব্র্যান্ড এগুলো সাজেস্ট করতে পারে। যেমন বলতে পারে ভাই 61 নেন, এটাতেই হবে, হয়তো ওনার কাছে 77 নাই, এই জন্য আপনাকে 61 সাজেস্ট করতেছে। তো আবার অনেকে বলতে পারে 75 ইত্যাদি ইত্যাদি, ওনাদের কাছে আরও বিভিন্ন মডেল আছে সেকেন্ড জেন থার্ড জেনের জন্য। সেকেন্ড জেন থার্ড জেন একই বোর্ডেই চলে আর কি। তো ওনারা বিভিন্ন মডেল সাজেস্ট করতে পারে, ওগুলো অ্যাভয়েড করবেন।
স্পষ্টভাবে বলবেন যে ভাই আমাকে জেড সিরিজের একটা বোর্ড দেন, সেটা 68 হোক 77 হোক, আসুস, এমএসআই, গিগাবাইট, যেই কোম্পানির হোক, জেড সিরিজের একটা বোর্ড দেন। মাদারবোর্ডের মূল্য ব্র্যান্ড ভেদে 3300 থেকে 3500 টাকা হবে। এরপর আসি র্যাম। র্যাম হিসাবে এখানে রয়েছে 8 জিবি 2x4, মানে দুইটা 4 জিবির স্টিক, টোটাল 8 জিবি। র্যামের ক্ষেত্রে যে জিনিসটা মাথায় রাখতে হবে, র্যাম যেন অবশ্যই যে কোনো ব্র্যান্ডের অরিজিনাল র্যাম হয়। যেমন আমাদের এখানে আছে এইচপির ব্র্যান্ড পিসির র্যাম দুইটা 1600 বাসের। তো যখন কিনবেন তখন একটা জিনিস খেয়াল রাখবেন, সবচেয়ে বেশি যেটা স্ক্যাম হয় সেটা হচ্ছে ট্রান্সেন্ড এবং এ ডাটা, এই দুইটা কোম্পানির কপি র্যাম দিয়ে মানে মার্কেট তলানো। DDR3, অবশ্যই DDR3। তো এই দুইটা ব্র্যান্ডের কপি র্যাম দিয়ে পুরো মার্কেট তলানো। তো আপনারা চেষ্টা করবেন এই দুইটা ব্র্যান্ড কমপ্লিটলি অ্যাভয়েড করার জন্য। ওনাদেরকে বলবেন, দোকানদার যার কাছ থেকে নেবেন, বলবেন যে ভাই অরিজিনাল র্যাম চাই, সেটা যে কোম্পানিরই হোক, নতুন হোক কপি হোক, কিন্তু র্যাম হইতে হবে অরিজিনাল। এটা বললে আশা করি ট্রাস্টেড শপওয়ালা হইলে, দোকানদার ট্রাস্টেড হইলে আশা করি বাটপারি করবে না। আর র্যামের দাম 4 জিবি স্টেক 1000 করে, দুইটা 2000 টাকা হবে। আপনারা চাইলে পুরাতন র্যামও কিনতে পারেন, সেক্ষেত্রে হয়তো ওয়ারেন্টি পাবেন না, আর এগুলোর সাথে ওয়ারেন্টি থাকবে। আর বুট ড্রাইভ হিসাবে আমরা নিচ্ছি 120 জিবির লোকাল এসএসডি, যেগুলো মার্কেটে পাওয়া যায় সচরাচর 1000 টাকার মধ্যে। এগুলো বাজেট স্বল্পতার কারণে আমাদের এটা সিলেক্ট করা। কারো যদি ভালো বাজেট থাকে, অর্থাৎ কারো যদি এই সমস্ত লোকাল এসএসডিগুলো নিতে মনে বাঁধে, আপনি চাইলে 1000 টাকা বাড়িয়ে 2200 টাকা দিয়ে একটা ভালো মানের এসএসডি নিয়ে নিতে পারেন, ভালো যে কোনো ব্র্যান্ডেরই হোক। আর এটার সাথে অবশ্যই স্টোরেজ হিসাবে 1 টেরা রিফারবিশেড বা এই ধরনের মার্কেটে লোকালি বিভিন্ন হার্ড ড্রাইভ পাওয়া যায় 1000-1200-র মধ্যে। একটা হার্ড ড্রাইভ নিয়ে নেবেন। আমাদের সিস্টেমে যেটা চলতেছে সেটা হচ্ছে এক্সিস্টারের 512 জিবি একটা এসএসডি আর 2 টেরা হার্ড ড্রাইভ। এগুলো আসলে আমরা হিসাবে আনছি না, আমরা হিসাবে আনছি যেহেতু বাজেট খুবই টাইট, তাই আমরা মার্কেটের লোকাল এসএসডিগুলো 120 জিবি একটা এখানে ইনক্লুড করে নিচ্ছি। আপনাদের যার যার বাজেট বেশি ওই হিসাবে আপনারা স্টোরেজটা ওইভাবে নিয়ে নেবেন। আর পাওয়ার সাপ্লাই হিসাবে আমাদের এখানে আছে 550 ওয়াটের একটা ম্যাক্স গ্রিনের সেমি মডিউলার পাওয়ার সাপ্লাই। আপনারা চেষ্টা করবেন বিক্রয়.com মার্কেট প্লেস অথবা যেখান থেকে কিনবেন, যে কোনো মার্কেটেও পুরাতন পাওয়ার সাপ্লাই পাওয়া যায়। চেষ্টা করবেন ভালো ব্র্যান্ডের 450 থেকে 550 ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই নিতে, 1000 থেকে 1200 টাকা হবে। আর পাওয়ার সাপ্লাইয়ের ক্ষেত্রে দুইটাই, একটা হচ্ছে হয়তো এই ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাইগুলো যেগুলো সেকেন্ড হ্যান্ড পাওয়া যায় এগুলো কিনবেন, অথবা এটা যদি সামহাউ আপনারা নিতে না পারেন, কোনোভাবে ফেল করেন, তাহলে দ্বিতীয় যে অপশনটা থাকছে সেটা হচ্ছে কোরিয়ান পাওয়ার সাপ্লাই পাওয়া যায় বিভিন্ন মার্কেটে। মানে যে সমস্ত জায়গা থেকে কোরিয়ান মাদারবোর্ড কিনবেন, ওই জায়গাগুলোতেই তারাই আসলে এগুলো সেল করে। বিভিন্ন কোরিয়ান পাওয়ার সাপ্লাই পাওয়া যায়, এগুলো ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাই এগুলোর মতোই খুবই ভারী, হয়তো এতটা মানসম্পন্ন না, কিন্তু কাজ চলে যাবে। খুবই ভারী এবং তারগুলো ব্রেড করা, মানে র্যাপিং করা থাকে আর কি। তো হয়তো ব্র্যান্ডেডটা নেবেন, এরপরে দ্বিতীয় অপশন হচ্ছে কোরিয়ান যে ভারী পাওয়ার সাপ্লাইগুলো, যেগুলো দেখতে হুবহু ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাইয়ের মতো, এগুলো নেবেন। তৃতীয় আর কোনো অপশন নেই ভাই, যেহেতু আমাদের এখানে খুব ভালো মানের একটা গ্রাফিক্স কার্ড অ্যাড হচ্ছে। তো তৃতীয় যে অপশনগুলো আছে এগুলো আসলে মাস্ট অ্যাভয়েড, মানে এগুলো কোনোভাবেই নেওয়া যাবে না এক কথায়। সর্বশেষ হচ্ছে কেসের ব্যাপারে যেটা বলবো, যদি 2-3 হাজার টাকায় কেউ ক্রয় করছে, এখন কম দামে সেল করে দিচ্ছে 500-800 এমন দামে, তাহলে ওইটা নেবেন। আর যদি এমন না পাওয়া যায়, তাহলে মার্কেটে 800, 1000, 1200 এমন দামে কেসের অভাব নেই, যে কোনো একটা ক্যাচিং পছন্দ করে নিয়ে নেবেন। এতক্ষণ পর্যন্ত আমরা ভিডিওতে দেখিয়েছি যে কিভাবে আপনি বিলটা করবেন, কি কি হার্ডওয়্যার চুজ করবেন, হার্ডওয়্যার চুজ করার সময় কোন কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে, ক্রয়ের সময় কোন কোন জিনিসগুলো দেখে নিতে হবে। আর এখন দেখানো হবে ডেইলি ইউসেজে এটা থেকে কেমন পারফরমেন্স পাওয়া যাবে, গেমিং বেঞ্চমার্ক, ওয়ার্ক বেঞ্চমার্ক, এগুলো দেখানো হবে আর কি। প্রথমে আমরা খেলেছি শ্যাডো অফ দি টুম রাইটার 1080p লো সেটিংয়ে, যার এভারেজ এফপিএস ছিল 83, কারেন্ট এফপিএস তো আপনারা দেখতেই পাচ্ছেন, এবং 1% লোতে 61। আর সর্বোচ্চ মানে ম্যাক্স এফপিএস এবং 0.1% লো, যেটা এটা অ্যাভয়েড করেন, কারণ এটা হচ্ছে যখন ক্যারেক্টারটা মারা যায় এবং রিস্পন হয় তখন এটা একটু এলোমেলো হয়ে যায়, এই জন্য জাস্ট অ্যাভয়েড ইট। আচ্ছা, এরপরে দ্বিতীয়তে আমরা শ্যাডো অফ দ্য টুম রাইডারই 1080p হাই সেটিংয়ে টেস্ট করেছি। হাই সেটিংয়ে এভারেজ এফপিএস ছিল 72, 72,
এবং ম্যাক্সিমাম ছিল 81। 1% লোতে ছিল 58 এবং 0.1% লোতে ছিল 55। এখানে ম্যাক্সিমাম এবং এভারেজটা ঠিক আছে এই কারণে যে ক্যারেক্টারটা এখানে মারা যায়নি। আর এর আগের বার হচ্ছে মারা গেছিল, তখন সব কিছু এলোমেলো হয়ে গেছিলো। তো যাই হোক, এটা ছিল হাই সেটিংয়ের রেজাল্ট। আশা করি এটা দেখে আপনারা বুঝতে পারবেন যে এটার আসলে অ্যাকচুয়াল গেমিং পারফরমেন্সটা কেমন। এরপরে আসি ভ্যালোরেন্টে এভারেজ এফপিএস পাচ্ছে 142, ম্যাক্সিমাম 295 এবং 1% লো 64। ভ্যালোরেন্ট বর্তমানে খুবই আনস্টেবল পারফর্ম করছে। এটা হচ্ছে ট্রেনিং গ্রাউন্ডের রেজাল্ট। আর গেমিং কমিউনিটিগুলোতেও খুব হাউকাউ চলে এটা নিয়ে, যে সবাই এফপিএস খুব কম পাচ্ছে যে মুহূর্তে আমরা ভিডিও আপলোড করছি তখন আর কি। তারপরও গেম যথেষ্ট স্মুথ এবং প্লেয়েবল। আর সর্বশেষ আমরা এটাতে রান করাই সিপিইউ বেঞ্চমার্কের জন্য সিনেবেঞ্চ R23। এটাতে সিপিইউ মাল্টি করে যে স্কোরটা করলো সেটা হচ্ছে এটা 3288। আর এটা হচ্ছে সিপিইউ মাঙ্কি থেকে এটার যে আইডিয়াল স্কোর সেটা হচ্ছে এটা 3289। একই দিক সেদিক, আসলে একই সিস্টেমের মধ্যে আপনি যদি মাল্টিপল টাইম এটা টেস্ট করেন তাহলে রেজাল্ট ডিফারেন্ট আসবে। সেখানে তো একই দিক সেদিক, এটা কোনো বিষয়ই না। তো এটা আসলে ঠিক আছে। আর যদি আমরা সিঙ্গেল কোরের রেজাল্টটা একটু দেখি, এই যে সিঙ্গেল কোরের রেজাল্ট 715 715। আর এখানে সিপিইউ মাঙ্কিতে যদি আমরা দেখি 759। এখানে একটু বেশি গ্যাপ। আমার কাছে মনে হচ্ছে যে এটা পাওয়ার ডেলিভারি রিলেটেড কোনো ইস্যু হতে পারে। যদি ওরকম কিছু হয় আমরা নেক্সট কোনো ভিডিওতে এটা নিয়ে আলোচনা করবো যে সিনেবেঞ্চে সিঙ্গেল কোরের স্কোরের বিষয়টা নিয়ে এটার সাথে পাওয়ার ম্যানেজমেন্টের কোনো ইস্যু আছে কিনা। কারণ এটা যখন বেঞ্চমার্ক হচ্ছিল আমরা মনিটরে এখানে দেখতেছিলাম যে আপনার পাওয়ার ডেলিভারি রিলেটেড কিছু কিছু ইস্যু হচ্ছে, মানে পর্যাপ্ত পরিমাণ পাওয়ার ডেলিভারি হচ্ছে না, সিপিইউ লোড কম নিচ্ছে এই আর কি। মানে সিঙ্গেল করেও 100% লোড নিচ্ছে না, এমন ছিল অবস্থা। তো এই কারণে হইতে পারে যে এখানে এমন। প্রথমে আরও কম আসছিল 688 বা 89 এমন একটা রেজাল্ট আসছিল। দ্বিতীয়বার টেস্ট করার পরে আমাদের আসছে 715। প্রথমবার যখন আমরা টেস্ট করি তখন হচ্ছে এখানে ব্যাকগ্রাউন্ডে গুগল ক্রোমে ব্রাউজিং চলতেছিল। তো এটা যখন সব কিছু অফ টপ করে দিয়ে আবার রান করাই তখন আসছে 715। আশা করি পাওয়ার ম্যানেজমেন্ট ঠিক করলে এটাতে আরও সিনেবেঞ্চে আরও হাই স্কোর পাওয়া সম্ভব। আর এটা ছিল শুধুমাত্র টেস্টিং পারপাসে করা, দেখানোর জন্য দেখানো আর কি। গেমিং সহ অন্যান্য সব পারফরমেন্সই স্টেবল, তাই এটা নিয়ে আমরা আর এখন ঘাটাঘাটি করছি না। পার্থক্য যেটা, এটা খুবই সামান্য। ভিডিও প্রায় শেষের দিকে। এই হচ্ছে পুরা বিল্টের হার্ডওয়্যার লিস্ট, প্রাইস সহ উল্লেখ করা হলো। এখানে টোটাল দাম দাঁড়াচ্ছে 24,300 টাকা। তো যাদের কাছে 24,300 টাকাও বেশি মনে হয় তাদের জন্য ভিডিওর শেষ যেহেতু এখন আমি কাটছাট করে আরেকটা লিস্ট করে দিচ্ছি যেটা 20,000-এর নিচে হবে। তো এটা হচ্ছে সেই লিস্ট যেটা টোটাল কস্ট দাঁড়ায় 19,500 টাকা, সরি 19,350 টাকা। আগের যে পুরা ভিডিওতে যেটা আপনারা দেখছেন প্রথম যে লিস্ট ছিল ওইটার সাথে এটার পার্থক্য খুব বেশি না। প্রসেসরে এটা i5 সেকেন্ড জেন, ওইটা ছিল i7 সেকেন্ড জেন। এখানে আসলে অনেক টাকা কমে গেছে, প্রায় 1,800 টাকা কমে যায় প্রসেসরে। গ্রাফিক্স কার্ডে এটা 4GB ভার্সন, তো এইখানেও কমে গেছে প্রায় 2,000 টাকা। তো এইভাবে আসলে, তারপর সিপিইউ কুলারে কিছুটা কমছে। তো এইভাবে আসলে প্রায় 4 থেকে 5,000 টাকা সেভ হয়ে গেছে টোটাল। তো যাদের বাজেট খুব বেশি টাইট তারা এটা ট্রাই করতে পারেন। এর চেয়ে নিচের দিকে গেলে আসলে এটা দিয়ে প্রপার ওয়েতে গেমিং করা পসিবল হয়ে উঠবে না। এখন আসেন এই বিল্ডটাকে বা কারা নেবেন, যাদের বাজেট হচ্ছে 22,000 টাকা, 20-22,000 টাকা এবং অনেক কষ্টে 24-25 এমন যাওয়া যাবে, তারাই হচ্ছে এই বিল্ডের দিকে আগাবেন। যদি আপনার বাজেট আরও বেশি বাড়ানো যায় তাহলে অবশ্যই নতুন হার্ডওয়্যারের দিকে যাওয়াটাই যুক্তিযুক্ত। আর যাদের বাজেট 20-এরও নিচে, মানে 20-এর উপরে উঠেই যাবে না কোনোভাবে, তারা হচ্ছে i5 সেকেন্ড জেন দিয়ে সর্বশেষ যে বিল্ড গাইডটা দেখালাম এই বিল্ড থেকেই কাটছাট করে করা, ওইটা নিতে পারেন। এখানে শুধুমাত্র প্রসেসরটা চেঞ্জ হয়েছে। i7 সেকেন্ড জেন ছিল বিল্ডে,
ওইখান থেকে আমরা চেঞ্জ করে i5 সেকেন্ড জেন করে দিছি। আর হচ্ছে গ্রাফিক্স কার্ডের মডেল সেম, পারফরমেন্সও কাছাকাছি পাবেন, শুধু 8 জিবির পরিবর্তে 4 জিবি ভার্সনগুলো নেবেন। আর যদি আপনি মনস্থির করেন যে আপনি নেবেন, তাহলে আপনাকে অবশ্যই হার্ডওয়্যার রিলেটেড টুকটাক জ্ঞান রাখতে হবে, যেমন র্যাম খুলে পরিষ্কার করে আবার লাগানো, এমন এই ধরনের হালকা পাতলা পিসি রিলেটেড নলেজ থাকতে হবে, কারণ এগুলো টুকটাক করা লাগেই। আর যখন আপনারা মার্কেটে যাবেন বিল্ড করতে, যদি আপনাদের ভালো নলেজ থাকে পিসি সম্পর্কে তাহলে তো আলাদা হিসাব। হার্ডওয়্যার সম্পর্কে নলেজ যদি না থাকে তাহলে অবশ্যই হার্ডওয়্যার সম্পর্কে ভালো নলেজ আছে এমন কাউকে সাথে নিয়ে যাবেন। বিশেষ করে গ্রাফিক্স কার্ড ক্রয়ের ক্ষেত্রে এটা তো দোকানে পাওয়া খুব টাফ, হয়তো আপনাকে কোনো ইউজার ইন্ডিভিজুয়াল থেকেই নিতে হবে। সেক্ষেত্রে অবশ্যই আপনার সাথে পারদর্শী কাউকে নিয়ে যাবেন। আর যেটা দোকান থেকে কিনবেন সেক্ষেত্রে থাকলে ভালো, অবশ্য ট্রাস্টেড শপ যদি হয় সে ওয়ারেন্টি তো থাকবেই, তাহলে অত ঝামেলা আশা করি হবে না। তবে পারদর্শী কেউ সাথে থাকাটাই রেকমেন্ডেড। আসলে আমাদের অনেকেরই স্বপ্ন থাকে বা এমন একটা আকাঙ্ক্ষা থাকে যে আমার যদি নিজের একটা গেমিং পিসি থাকতো, একটা গেমিং পিসি ওন করার চিন্তা ভাবনা স্বপ্ন অনেকেরই থাকে, কিন্তু দেখা গেছে সবাই এটা এফোর্ড করতে পারে না। নতুন হার্ডওয়্যারের যে দাম, আরও মাঝখানে করোনায় অনেক দাম বেড়ে গেছিলো, ইদানিং তো কিছুটা সাধ্যের মধ্যে, তাও ওগুলো ওন করার সামর্থ্য সবার থাকে না, সবাই এফোর্ড করতে পারে না। 20-25-এর উপরে যাওয়ার সামর্থ্য যাদের নাই তাদের দিকে লক্ষ্য করেই এই বিলটি বানানো, যাতে তারাও তাদের স্বপ্ন পূরণ করতে পারে। আর আশা করি ভিডিওটি থেকে আপনারা উপকৃত হবেন, এবং এই ভিডিওতে ভালো সাড়া পেলে ইনশাল্লাহ ভবিষ্যতেও আমরা এই ধরনের আরও বিভিন্ন হার্ডওয়্যার রিলেটেড ভিডিও আনার চেষ্টা করব, বিভিন্ন ধরনের বিল্ড গাইড দেওয়ার চেষ্টা করব। দোয়া করবেন। আসসালামু আলাইকুম।